ওয়ালাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৫১তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সে আবির্ভাবের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়ে এভাবে মেঘের দু চোখে আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠেছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘকে আর চোখে দৃষ্টিতে আবিরের সুপ্ত দৃঢ়তা কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেলুম ভুলে গেছে। অজান্তে কাদম্বিনীর ঠোঁটে লেগে গেছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যে উজ্জ্বল লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের মুখে চেয়ে থাকা শক্তি হারিয়ে ফেলছে। দুর্বোধ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা করছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটু গাঢ় প্রশ্ন উদ্দীপ্ত হলো। মেঘ নিজে প্রশ্ন করলো, আবির্ভাবের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞান আমাকে ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গেল। হুড় হুড় করে বুক কাঁপছে তার। লজ্জায় রাঙা হয়ে গেছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পন। আবির যেন সময় সজাগ হয়ে গেছে, যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই কোনো ঘড়ি। কত বেলা হলো তাও বোঝার উপায় নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত কণ্ঠে বলল, হয় মনে হয় ফিরেছিল, এখন ঘুমাচ্ছে। ভাই বোনের কথোপকথন শুনে রাকিব ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইডে এসে দাঁড়ায়। রাকিব আর তানভীর ঢুকলো রুমে। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে এক এক করে তানভীর, আবির আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে এবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। আবির ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে আবিরের দিকে তাকিয়ে আছে রাকিব। আবির এক মুহূর্ত চেয়ে থেকে আকস্মিক মলিন হাসলো। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হয়ে গেছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ তুমি একটু বাহিরে যাও তো। মেঘ সরুনেত্রে রাকিবের দিকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখে ইশারা করতে মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে ঠিক ওই এগিয়ে দিকে রুমের এক কর্নার থেকে একটা পাইপ তুলে মাথার উপর তুলে শক্ত করে নিয়ে আসতে আবির চেঁচিয়ে উঠল, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে ওইটা ভেঙে ফেলবো। মরার যখন এতই শখ তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক বাদ দাও, এমনিতে ভাইয়ের অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটমট করে বলল, তোর ফাটা মাথা আরো ফাটিয়ে দেব। আবির স্বাভাবিক কণ্ঠে এখনো হাসি লেগে আছে। আবির মৃদুস্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি, তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির দ্রুত গুছিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলেছে না বলেছে এতে তুই চোটে মারতে গেলি? তুই কি মরতে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি না? মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে নে, তোর সাথে বিয়ে দিব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি। মেঘের মনে যেই থাকুক না কেন সবগুলো মেরে মেঘের মনে তোর বসতি স্থাপন করব আমি। আমি মুচকে এসে বলল, আমার মেঘ আমারই ছিল, আমার আছে, আর আমি তো আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করতো না। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূরের কথা, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েও দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনো দিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতেও পারবে না, এই কনফিডেন্স আছে আমার। তাহলে মিনাজকে থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখেছিস? না, কিন্তু ছবিতে তা দেখা যাচ্ছে মিনাজকে ফুল অফার করছে, কিন্তু আমার মেঘ সেই ফুল সেও দেখেনি। তারপর ওই ছেলে সাহস কিভাবে হলো এইভাবে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল, যাতে এটা দেখে আমার চোখে পড়ে আর আমি ওদের ওইখানে চলে যাওয়ার পরে ওরা থমথম খেয়ে যায়। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলেছে।
আমি আগে থেকে সব জানি। তাছাড়া মেঘও কিছুটা বলেছে। হারামি, তুই যদি আগে থেকে সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে বেশ কিছুই বলতাম আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলে এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝে হুট করে প্রশ্ন করে বসি, মেঘকে ওই ছেলেকে পছন্দ করিস নাকি? আমার জায়গায় 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিনই মিথ্যা বলতে পারবে না। কিন্তু যখন ওই মুহূর্তে আমার চোখে চোখ রেখে মেঘ হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথার উপর ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আর আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে। কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের ওপর আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্ত থাকলে মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানেও জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া আর কিছু না। তো করলে কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছি। প্রায় জনমানব শূন্য এলাকা, যাকে হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছোটাছুটি করে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়ার কষ্টকর হবে, ততক্ষণে কাছাকাছি চলে গেছি। পাগলের আমালত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ার পর বাইক আর কন্ট্রোল করার কথা ভুলেই গেছি। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎ সূক্ষ্মনেতে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট 2 দফার হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো, রাকিব যা বলছে সত্যি? তুই কি করছিস? তানভীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, যা করা তাই করেছি। তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বুঝাইলাম তানভীর? আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে, আর রাকিব ভাই আমায় না আটকালে গতকাল ওইখানেও ছেলে দুটোর খুন হয়ে যেত। আমি শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সামনাসামনি, ওরা যাতে লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখন অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোমার আচরণে বন্যার প্রতি বিদ্বেষ না চলে আসলে আসুক। আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিওর হয়, তাহলে আশা করি সবাই বুঝবে। আবির টুকটাকি কথা বলে একটু গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমার জানটা বাহিরে একা আছে। তানভীর দেখতো আমার ময়না পাখিটা কি করে। রাকিব মৃদু এসে বলল, এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল, আমার আগে জানাতে সম্পূর্ণ অফিস সাজিয়ে এক প্রকাণ্ড আয়োজন করে দিতাম, তোর বাসের ব্যবস্থা করে দিতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করে ওঠে, মুখে লাজুক হাসি। আবির নিঃশব্দে হেসে পা বাড়িয়ে রাকিব সহজে উত্তেজিত কণ্ঠে বলল, বাদাওয়ে বাসাটা কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়াও বাসার সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাস কইরে, বাসটা আনতো। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘের নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতে আবির আর চোখে মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকম আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। তানভীর আর আবির নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টে মেঘকে দেখছে, পাতলা ওড়নার আড়ালে মেঘের টুকনো অভিমুক্তি আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমদ খান আর মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসলো, আর কিছু বলল না। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে বলল, তুমি কি ঠিক করেছ? তোমার আম্মু আর আমাকে শান্তি দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। আলী আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমার মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর আজকে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, পরে 2 দিন পর তানভীর করবে। এ বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি আমাদের? হ্যাঁ,
আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর, আচ্ছা বলে আলী আহমদ খানের পেছন ফিরে তাকায়। তানভীর রুটি কলা আর অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিয়া খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নির্বাক দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিয়া খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছে। ডাক্তার চলে যাওয়ার পর মালিয়া খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলো। তানভীর রাকিব খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালো, মেঘ তুই খাবি না? খিদে নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকে ইশারা দিতে তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলে, খাবো না আমি, হা করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প করে হা করলো। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়া 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান বোনের দিকে তাকিয়ে এক পলকে ভারী কণ্ঠে বলল, তুই এখানে? তোদেরকে খবর দিয়েছে। জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া আমাদের খবর দিয়েছে। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন আছে? আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে সহসা স্বাভাবিকভাবে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিয়া খান বিষমত সমেত একবার রাকিবকে দেখলো, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখে দেখতে একই রকম। মালিয়া খান কণ্ঠ গভীর করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন। আলী আহমদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্তে স্বরে শোধালে, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিয়া খান শুধু মুখ চাওয়াচাওয়ি করছে। মালিয়া খান প্রশ্ন করছে, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলাও হয়নি। আবিরকে চিনতে না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমার তো তানভীর বাসায় আনছিল। তানভীরকে তুমি কিভাবে চেনো? তানভীর ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছিল, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমি পড়াই, সেভাবে মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিয়া খান, আলী আহমদ খান একের পর এক প্রশ্নোত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছে। আলী আহমদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়ায়। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, বাসায় আসিস? জান্নাত আলী আহমদ খানের দিকে তাকিয়ে আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকেই তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখলো ভেতরে কয়েকজন কোনো বিষয় তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সাংগঠনিক এক প্রোগ্রামে ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে 2-4 জন কথা বলছিল। সে এক পর্যায়ে তর্কের রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু থামে না, কোনো নাম নেই। অল্প বয়সে রক্তই গরম থাকে, কারো মুখে থেকে সামান্য কথা কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতে সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সবলীলা বোঝানোর চেষ্টা করলো। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেও খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনাজা তামিমের প্রতি তীব্র আক্রোশ, তানভীরের মেজাজ তুঙ্গে আছে। তানভীর নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হচ্ছিল বন্যার উপর। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বারবারই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উশৃঙ্খল আচরণ করে না, তাহলে সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। যেমন মেঘের সাথে থাকলেও বন্যা ওদের মতো দুষ্টুমি ফাজলামি করে না, আবার বাড়িতেও থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের দেখলে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণ কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেঘের রাগ বোঝারও উপায় নেই, মেয়েটার রাগ বোঝারও উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিত দেখে তানভীর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টি বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব বেশি আশা করে তা না পেলে তখন বুকের ভেতর যে আঘাত লাগে
সেটা এত সহজে মোছা যায় না। তানভীরের ক্ষেত্রে এমনটা হয়েছে। বন্যার প্রতি তানভীর অন্ধ বিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় করতে পারবে না। সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার দিকে ওপর নিজের রাগ ঝেড়েছে। যদিও সবটা জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যা ফোন দিবে ভেবেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করে বন্যার নামটা ভেসে উঠলো। অমনি তানভীর উষ্ঠপুষ্ট প্রশস্ত হলো। মাথার যন্ত্রণা, মনে অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা বিন্দাস আছে। সরি। ওমা, সরি বলছো কেন? এমনি। ভাইয়া কি এখন হাসপাতালে? কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেঘ কোথায়? হাসপাতালে আছে। আপনি কোথায়? পার্টি অফিস আসছি। তুমি কি করছো? ভার্সিটি আসছি। মেঘ কি আজ বাসে যাবে না? ও মনে হয় ফোনটা বাসায় রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বোনকে ফোন দিব নে, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করবো? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাতে তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞেস করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকেই সাবধান করে ফেলেছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি এসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানাইও। বন্যা কল কাটতে কাটতে ঘুরে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই দেখো কি কানা নাকি, দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়েই চোখ তুলে তাকালো। ছেলেটা ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চেহারা সাদা গ্লাস, চোখে সাদা গ্লাস, চুলগুলো গোছানো, পরনে শার্ট, ওপরে আপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি আসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যার সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটার চালচলনে হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লেগেছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেটিকে সে দেখেনি। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যা হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনাটি মনে পড়ে গেল। মিনহাজ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে নিজে যেভাবে এভাবে ভাব নিয়েছিল, তেমন এই ছেলেটিও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যা এখন নিজের ওপর বড় রাগ হচ্ছে। একটু আগের বিষয়টা খেয়াল করলে ছেলেটা অত্যন্ত পক্ষে দুটো কথা বলতে পারতো। তানভীর পুনরায় কল করেছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলছে? তেমন কিছু না, সত্যি করে বলো, আমি আসবো। আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাড্ডামের উত্তেজিত কণ্ঠে বলল, কি রে, তুইও কি লিফাত ভাইয়ের প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুঁচকে রাশভরি কণ্ঠে শোধালো, লিফাত ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, তিনি হচ্ছে লিফাত ভাইয়া, চতুর্থ বর্ষে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার আর কোনো হিসাব নেই। এমনিতে আমারও ক্রাশ। তা কি কথা বললি? বন্যা রেগে বলল, কোনো কথাই বলিনি, তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বয়ে গেছে। আর একটা কথা শোন, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা তাতে দাঁত চেপে কটমট করে বলল, তুই আমার ক্রাশের দিকে একদম বাজে কথা বলবি না। বলতে চাইও না, এমনি তোদের সাথে কথা বলতে ইচ্ছা করে না। বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটেছে। এদিকে আলী আহমদ খান চলে যাওয়ার পর আরো 2-3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিয়া খান আজ কম বেশ কথা বলছেন। হালিমা খানের সাথে পরিচয় হয়েছে। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিয়া খান, হালিমা খান দুজনই বাসায় যাওয়ার জন্য বলছে, কিন্তু প্রত্যুত্তরে মালিহা খান কিছুই বলেনি। এত বছর দূরত্বের পর হুট করে ওই বাড়িতে যাওয়া ওনাদের কাছে অস্বাভাবিক বিষয় কিনা?
এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মরে আছে। সে পাথর না গললে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমদ খান খুব খরতার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার কথা বলেননি। দুপুরের পরপর ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা শুনে তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলে ওনাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব কমই কথা বলে। হুটহাট দেখা হলেও মিম ইচ্ছাকৃতভাবেও সামনে পড়ে না। তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির আবদার একমাত্র জায়গা হচ্ছে আবির। বাইরে থাকাকালীন ভিডিও কলে প্রতিনিয়তই বলতো, ভাই এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। এখনো তাই করে। হাসপাতালে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই থম মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আটকে উঠলো। এমন অবস্থা দেখে আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। আবিরকে দেখে আর্তনাদ শুরু করলেন। ইকবাল খানও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। ওনার চোখে ভেসে উঠছে বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমদ খান অ্যাক্সিডেন্টের প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে দেখতে কেমন যেন লাগছে। ইকবাল খান কখনোই কল্পনা করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলো, হাতে পায়ের অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেয়ে হাতে পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্ট থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সে আবিরের পায়ের কাছে বসে সারাদিন যাবৎ সেখানে বসে আছে। দু হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর ওপর কাত করে মাথা রেখে সমস্ত আঁখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আঁখি যুগল স্থির, প্রয়োজনের বাইরে একবারও পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনের খাবনা ব্যতীত মুখে থেকে আর কোনো কথাই বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামনির সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে হালিমা খান আকলিমা খানের সাথে বাসায় গিয়ে রাতের জন্য খাবার রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছে। ইকবাল খান সাথে আসছে। আলী আহমদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছে। মালিয়া খান, মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমিয়েছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে মেঘকে খাওয়ানোর চেষ্টা করছে। আলী আহমদ খান নিজেও 2-1 বার খাওয়ার কথা বলেছে। মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরকে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্ত ভরা কণ্ঠে বলল, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠল, যেখানে থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসতেছি। তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরো বেশি জেদি হচ্ছে। আমি এখনই আসছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকে মেঘকে নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বলেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতে মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীর অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস পেল না মেঘ, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহ সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠান্ডা মাথা ঘুরিয়ে সেই ফাঁকে তানভীর 2-1 বার মেঘকে বাসায় যাওয়ার কথা বলছে। ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘ কথা দিয়ে না করছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিয়া খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিয়া খান আর তানভীর ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষ করে হাসপাতালে আসছে। মালিয়া খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসে। 1 কাপ মালিয়া খানকে, আরেক কাপ মেঘের দিকে দিয়ে তানভীর ফোনটা মেঘের দিকে আগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা শুরু করেছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্ক আবির্ভাব ব্যতীত আর কেউ নেই। 2-1 বার বন্যার কথা মনে হলো। ফোন বাসায় ফেলে এসেছে, কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ, আসসালামু আলাইকুম। বন্যা,
ওয়ালাইকুম আসসালাম। কি রে, কেমন আছিস? শুনলাম আবির অ্যাক্সিডেন্ট করেছে, এখন কেমন আছে? মেঘ গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বনা বনা শান্ত স্বরে বলল, এই মেঘ কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে আমার জন্যই। আমি কেন এমন করলাম? আমি কেন এত বোকারে বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলল, তুই বোকা না, তোর মনটা খুবই অস্থির। ডাক্তার বন্যা মোলায়েম কণ্ঠে বলল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া কেমন আছে বল? ডাক্তার 21 দিনের বেড রেস্টে থাকতে বলেছে। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক কেমন আছেন বা কি হয়েছে। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ কতটা অস্বাভাবিক। কিন্তু না, এই এক ছেলের সাথে খেলেছি বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মেরেছে, তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর সে কি করবে ভাবতে পারছিস? শান্ত থাকবে। উনি আমায় থাপ্পড় মারলেও এত কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের ওপর আর মিনাজের ওপর এত রাগ হচ্ছে। এখন অন্তত শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনাজদের যা করার করে ফেলেছে। মানে গতকাল থেকে মিনাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছে। কি বলছিস এইসব? ঠিক বলছি। তুই ভুলে এই প্রসঙ্গে কিছু প্রশ্ন করিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছি না। মেঘ বন্যার প্রায় 40 মিনিট কথা হলো। ফোন রেখে তানভীরের দিকে ফোন নিয়ে এগিয়ে আসছে মেঘ। কোনো রকমে রাত কাটিয়ে সকালবেলা আবিরকে বাসায় নিয়ে যাওয়ায় তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ অবস্থায় সিঁড়িতে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচে গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে ওপরে চলে যাবে। মেঘ নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবারই তাকায় মেঘের নিজের প্রতি ঘৃণা আসে। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে সন্ধ্যার পর থেকে, অথচ মেঘ একেবারেও যেন নিচে আসেনি। আজই 2 থেকে 3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসেনি। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গিয়ে দরজার সামনে থেকে আপু আপু ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের ওপর 2 হাতের ওপর মাথা টেকে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরে বুঝতে পারলো মেঘ ফুপাচ্ছে। মিম যথাসত্ত্ব মেঘের চুলগুলো ঠিক করতে করতে মোলায়েম স্বরে বলল, আপু তোমার কি হয়েছে? কাঁদছো কেন? মেঘ কান্নায় তীব্রতা বাড়ে, আরো বেশি ফুফিয়ে মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাধাহীন জলে ধারার মতো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ মৃদুস্বরে শোধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তাকে কল্পনাও করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ের চোখে 3 গুণ বড় হয়ে গেল মিমের চোখ। মিম আশ্চর্যিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইকে ভালোবাসো? কবে থেকে? দেশে ফেরার পর থেকে। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিন বলনি কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহসটাও পাচ্ছি না। কেন? তুমি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্য উনি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, তোমায় বলছে। ভাইয়ের কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই করেছে। চলো তো। না, আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে। আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানায়। মেঘের সিগ্ধ আঁকিতে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিম টানার কারণে মেঘ খোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে শীত এসে চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি?
তোমার আর আবির ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো, আর আবির ভাইয়াকে বা কি ডাকবো? কথা সম্পূর্ণ করার আগে মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলে যদি বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেয়ে আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল কৃষ্ট বিচরিত মুখে তার মিষ্টি হাসি, ডাকো ডাকো রাখি জোড়ায় গাঢ় এক করে কাজল রেখা টানা। আবির নিঃশক্ত দৃষ্টিতে সেই ছবি দেখছিল। ছবিতে মালিক বহু বছর আগে আবিরের হৃদয় স্থান করে নিয়েছে। আকস্মিক শব্দ হয় আবিরের ধ্যান ভেঙে। মুহূর্তে ফোন রেখে চোখ তুলে তাকায়। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকে মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। মেঘে নিয়ে ভেতরে ঢুকলো মিম। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলেও মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবির সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমাকে খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে থেকে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাশভরি কণ্ঠে বলল, সারাদিন শেষ, এতক্ষণে আমার কথা মনে পড়লো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে তার হাত পা। আবির বরাবর সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, কেন? তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো আবিরের মুখে। হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে এসে বস। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থমথম খেয়ে গেল। তড়িঘড়ি করে বলল, এই আর কাঁদবি? আর কত কাঁদবি? দুদিন যাবত তো কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষ্য না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলল, এভাবে কাঁদে কি প্রমাণ করতে চাস? মানে? আমি তোকে মারি, তোকে কাঁদাই, এমনই প্রমাণ করতে চাস? না, তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা আর কখনো মুখে আনবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাত ওপরে রেখে হাতটা কিছুটা সরে ঠোঁটে হাসি ফোটে রেখে বলল, আর তুই যেভাবে কাঁদছিস সেবেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবার বলতে শুরু করলো, আমি ভুল করছি, আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিনাজের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথে মিশবো না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনাজের প্রপোজ করার স্টাইল দেখা, তাকে সাপোর্ট করা, আর আসলে ওইভাবে রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না। আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিচ্ছু না। এই সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকেছে। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিল, আমি কি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিয়েছে। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে ঠাট্টা স্বরে বলল, আমি এখনই চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে খাবার প্লেট আবিরের দিকে এগিয়ে ধরলো, খাইয়ে দিব নাকি? আবির ভাই নিজে খেতে পারেন, এই নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভুরু কুঁচে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শোধালো, আমি খাইয়ে দিব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দিবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দেব। কি বিচার দিবি? বলবে আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে রাস্তায় ঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায়, সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদিও করে তাতে আপনার কি? আপনার মতো তো না। আপনি যে গোপনে বউ বাচ্চা রাখেন, তার মানে আমার বউ বাচ্চা সেটা তুই মানিস? না, জীবনও মানবো না। আবির হেসে বলো,
এখন কি খাওয়াবেন? মেঘ আবিরের মুখে তুলে খাইয়ে দিচ্ছে, ফাঁকে ফাঁকে আবির ফুপির বিষয় নিয়ে টুকটাক কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে কিনা, এসবে কিভাবে আনবে সেসব নিয়ে কথা বলছে। মেঘের খাওয়ানো শেষ হতেই চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসে, মিটপিট করে এসে বলে, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাড্ডা মেরে রাগী স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করে দিব। মিম হেসে আবিরের উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমদ খান আবিরের রুমে আসছে, সাথে মালিহা খানও এসেছে। আবির আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। বলো। আপনি কি ফুপিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলছি, তার ইচ্ছা হলে আসবে, এভাবে বললে ফুপি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যিই চান ফুপি আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন, ফুপিদের বাসার সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তাহলে ভবিষ্যতে মুখ রক্ষাতে কখনো দাওয়াত দিবেন না প্লিজ।